গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি প্রতিভা বসুর লেখে একটি উপন্যাস মালতীদির গল্প। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম অর্থাৎ শেষ পর্ব। কয়েকদিন পরে হঠাৎ দমকা হওয়ার মতো আবার মালতীদি হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত। তোর স্বামী কোথায় রে? দারুণ ব্যস্ত সমস্ত প্রশ্ন। তখন জ্যৈষ্ঠ মাস নয়, আষাঢ়ের মাঝামাঝি। সেদিন মালতীদি লম্বা বেলা রোদ্দুরে জ্বলতে জ্বলতে আসেননি। বর্ষার টিপটিপ অবিরাম বৃষ্টিতে ভিজে ভিজে এসেছেন। বেলা 4টেতেই আলো কমে গেছে ঘরের। মনে হচ্ছে এরই মধ্যে রাত নেমেছে বুঝি। মেঘলা বিকেলের সেই ধূসর আলোয় মালতীদির দিকে তাকিয়ে দেখলুম চোখে মুখে দারুণ উত্তেজনা। পরনে শাড়িটা তার আধময়লা, ভিজে গিয়ে সেটে বসেছে শরীরে। চুলগুলো এলোমেলো, পায়ের জুতো জোড়া কাদা মাখা। সবটা মিলিয়ে অত্যন্ত দিন দেখাচ্ছিল। এই বৃষ্টিতে? রাগ ভুলে ব্যস্ত হয়ে তাড়াতাড়ি তোয়ালে এনে দিলুম। শিগগির মুছে ফেলুন, শাড়িটা ছাড়ুন। কিচ্ছু দরকার নেই, তুই বস। অসিতবাবু বাড়ি আছেন নাকি আগে সে কথা বল। উনি তো এখনো কোর্ট থেকে ফেরেননি। কি হয়েছে? কি হয়নি, বাড়িওয়ালা বার করে দিয়েছে। মুদি ধার দিচ্ছে না, ধোপা কাপড় আটকে রেখেছে। এক ফোঁটা কেরোসিন ঘরে নেই যে আলো জ্বালাবো। এমনকি কোথাও যে যাব তার ট্রাম ভাড়াটি পর্যন্ত নেই। আর তারপরে জিজ্ঞেস করছিস কি হয়েছে? চোখ দুটো ছোট করে তিনি এমন তির্যকভাবে আমার দিকে তাকিয়ে রইলেন যেন সেসবের জন্য আমিই দায়ী। একটু নিষ্ঠুর হয়ে বললুম, স্বামীর জন্য এরকম কৃচ্ছ সাধন সতীলক্ষ্মীরা তো চিরকালই করে থাকেন। হাজার হোক, পতি হলেন পরম গুরু, গুরুর গুরু মহাগুরু। ইহলোক পরলোক দুই লোকেরই একাধিপতি। এর মধ্যে আর অসন্তোষের কি থাকতে পারে? খড়ের আগুনের মতো দপ করে জ্বলে উঠে স্বভাব বিরুদ্ধভাবে রেগে গিয়ে বললেন, টিটকিরি দিচ্ছিস না? তা তো দিবি, তো স্বামীর কাছে সাহায্য চাইতে এসেছি যে। ঠাট্টাটা তাই তো এত সহজে করতে পারলি। বসেছিলেন, উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, আমার যে কেউ নেই তা তো আমি জানি, তবু মাঝে মাঝে ভুলে যাই কথাটা। অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি হাত ধরে বিনীত অনুরোধে বসিয়ে দিয়ে নরম গলায় বললাম, রাগ করছেন? অবস্থাটা তো আপনি নিজেই এখানে এনে ফেলেছেন, তাই বলছিলি যে নরনারায়ণের ইচ্ছে মতো রক্ষিতা হয়ে ওর আলিপুরের বাগান বাড়িতে গিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করি না? তাহলে তো আর কোনো ভাবনা থাকে না, খেতেও পাবো আর মাথার উপর ইটের আচ্ছাদনও থাকবে। আমাকে তোরা ভাবিস কি? অবাক হয়ে বললাম, আমি কেন সেসব বলবো? বলেছি কখনো? আপনি যদি আমার কথা শোনেন তাহলে আমি এখন আপনাকে ওর বিরুদ্ধে মামলা করতেও বলবো না, কারণ আমি ভেবে দেখেছি নরনারায়ণের টাকার জোর এত বেশি যে মামলা করলেও সহজে তাকে কাবু করতে পারবেন না। হয়তো বা আপনাকেই 10-এর কাছে অপদস্থ হতে হবে। যে শয়তান চরিত্র, কি থেকে ও কি কথা টেনে আনবে তা কি জানেন? তার চেয়ে ওকে সম্পূর্ণভাবে মন থেকে ছেটে ফেলুন, ভুলে গিয়ে আবার আপনি আগের মালতীদি হয়ে উঠুন। এ কথা আপনাকে আমি আগেও বলেছি, আবারও বলছি। আপনার অভাব কিসের? আপনার মতো বিদুষী মেয়ে যেখানে গিয়ে দাঁড়াবেন সেখানে ভালো কাজ পাবেন। কাজ? আমি কেন কাজ করব শুনি? ও নিজে কোনোদিন কাজ করেছে? ওর আদরিনী স্ত্রী কোনোদিন কাজ করেছে? খাচ্ছে তো সব বাপের গদিতে বসে। আর আমি সে বাড়ির একজন বিশেষ অংশীদার হয়ে একটা সামান্য চাকরি করে জীবন কাটাবো? এর ওর দরজায় ধর্ণা দিয়ে বেড়াবো? না, কোনো মতেই না। সিধা আঙুলেতে ঘি উঠবে না। বাছা ধনকে একবার আদালতের ঘোলটি খাওয়ালেই টেরটি পাবেন। গোপালনগরের 12 লক্ষ টাকার সম্পত্তির ছোট বৌরানী হিসেবে আমার যা পাওনা তার একটি আধ পয়সা আমি ছাড়ব না ওর কাছে। কি আর জবাব দেব? বুঝলাম মালতীদি উদ্ভ্রান্ত, অসংলগ্ন। তার চিরকালের শান্ত নম্র মুখ রাগের আগুনে লাল। চিরকালের মৃদু মালতীদি বারুদের মতো উগ্র। একটু পরে আমার স্বামী এলেন। মালতীদি আমাকে ছেড়ে তার সঙ্গে আলাপ আলোচনায় প্রবৃত্ত হলেন। এবার হাত মুঠো করে টেবিল চাপড়ে উগ্র হয়ে বললেন, এত দিনও সয়েছিলাম, কিন্তু আন্না, আর আমি ওকে ছাড়ব না। ও যেমন আমাকে পথের ধুলে মারিয়ে গেল, ওর মাথাও আমি হেড করে দেব সকলের কাছে। তার জন্য আমাকে দিয়ে যা করাবেন তাই করব, যা বলাবেন তাই বলবো।
কষ্টের আমি শেষ সীমায় পৌঁছেছি রশিদবাবু, শুধু আপনি আমার সহায় হন। সেজন্য আপনি ভাববেন না। আমার স্বামী কোটটা খুলে সোফার পিঠে ঝুলিয়ে রেখে শান্ত গলায় বললেন, আমার সাধ্যমতো আমি আপনার পক্ষে দাঁড়িয়ে সবই করব। তবে কি জানেন, এসব ভারী বিশ্রী ব্যাপার। প্রথমত টাকা কড়ির প্রশ্ন তো আছেই। তাছাড়া আপনার যিনি স্বামী নরনারায়ণ চৌধুরী, তার যদি কোনো বিবেক না থেকে থাকে, তাহলে খরপোশ না দেবার জন্য আপনার বিরুদ্ধে তিনি এমন সব কদর্য প্রমাণ উপস্থিত করতে পারেন, সেটা স্ত্রী হিসেবে আপনার ভারী অপমানজনক বলে মনে হবে। কি তিনি প্রমাণ করবেন? আমি কি করেছি? তার প্রতি একনিষ্ঠতা ছাড়া আর আমার কি দোষ আপনারা দেখেছেন? সত্য নেই, ধর্ম নেই, পাপের শক্তি কি এতই বড় যে কোর্টে দাঁড়িয়ে শুধু কতগুলো মিথ্যে কথা বলেই লোকটা জিতে যাবে? আর টাকা, টাকা আমি যে করে পারি জোগাড় করব। আমি দেখব নরনারায়ণ চৌধুরী কি করে আমাকে তার স্ত্রী বলে অস্বীকার করে। অসিতবাবু, শুধু আপনি আমাকে দয়া করুন। না না, দয়ার কথাই উঠছে না এখানে। আপনি কাল আপনাদের বিবাহের কাগজপত্র সব নিয়ে এলেই আমি যা করবার সব করব। বেয়ারা চা আর খাবার নিয়ে এলো। আমি বললাম, ভিজে এসেছেন, শাড়িটা তো শরীরেই শুকোলেন, মাথাটা ভালো করে মুছলেন না, এবার শান্ত হয়ে খেয়ে নিন তো একটু। এই কথায় আমার দিকে তাকিয়ে মালতীদি সংবৃত হলেন। তার চোখে লজ্জার ছায়া ভাসল। চোখ নামিয়ে বললেন, এতক্ষণ ধরে বড় চেঁচামেচি করছিলাম না রে, এই আমার মস্ত দোষ হয়েছে। এত রাগ হয়ে যায় আজকাল যে কোনো কাণ্ডজ্ঞান থাকে না। চা ঢেলে দিয়ে বললুম, সেটাই যা একটু বাঁচোয়া। এতকাল এত বেশি কাণ্ডজ্ঞানের পরিচয় দিয়েছেন যে এখন একটু তার অভাব ঘটাই মঙ্গল। আরও কিছু আগে ঘটলে আরও ভালো হতো। তুই আমার সবই ক্ষমা করিস দেখছি। আমার সব ব্যবহারেরই সদর্থ খুঁজে পাস। তা নইলে ভদ্রলোক ক্লান্ত হয়ে কোর্ট থেকে ফেরা মাত্রই আমি যেরকম ঝাঁপিয়ে পড়েছিলাম, তাতে তো রাগ করাই উচিত ছিল। আমার স্বামী হেসে বললেন, উনি জানেন এই উকিল ভদ্রলোকটি ওইটুকুর জন্যে সারাদিন কোর্টে গিয়ে শিকারির মতো ওত পেতে বসে থাকেন। মাকড়সা যেমন জাল বিস্তার করে পোকা ধরে, আমরাও তো তেমনি করে মক্কেল ধরি কি না? আর আপনি হলেন আমার সাধা লক্ষ্মী, আপনার উপর কখনো উনি রাগ করতে পারেন? এ কথায় মালতীদি সরল গলায় হেসে উঠলেন। আমিও হাসলাম। তারপর প্রসঙ্গ বদলে অন্য কথাবার্তায় সহজ হয়ে উঠল আমাদের চায়ের আসরটি। বিদায় নেবার সময় সিঁড়ির মুখে দাঁড়িয়ে মালতীদি বললেন, আমি ওই টালিগঞ্জের বাড়িটা কিন্তু ছেড়ে দিয়েছি রে। তাই নাকি? বলেননি তো। মনে ছিল না। কবে ছাড়লেন? এই তো আজ ছাড়লাম। মানে বাড়িওয়ালা তুলে দিল। তুলে দিল? কি করবে, ভাড়া পাচ্ছিল না ঠিক মতো। সকালে বেরিয়েছিলাম খানিকক্ষণের জন্য, ফিরে গিয়ে দেখি জিনিসপত্র সব উঠোনে ছড়ানো, ঘরদোর ধোয়ানো হচ্ছে। কি ব্যাপার? না, নতুন ভাড়াটে ঠিক হয়েছে। তারপর তারপর একটা ট্যাক্সি ডেকে জিনিসপত্র নিয়ে এক আত্মীয়ের বাড়ি গিয়ে উঠলাম। শিগগির একটা আস্তানা খুঁজে নিতে হবে আর কি। ভারী তো ইতর আপনার বাড়িওয়ালা। বেশি আর কি। বাড়ি ছাড়তে 1 মাস ধরে বলছিল, ভাড়া বাকি পড়ে গিয়েছিল অনেক, শোধ না করে তো আর উঠতে পারি না। পরে দেব বললেও বাড়িওয়ালা বিশ্বাস করবে না, জিনিস আটকে রাখবে। কাল রাত্রে ভাড়াটি পেয়ে সকালে ব্যবস্থাটা পাকা করে নিয়েছে। মেজাজটা তো আমার সেজন্য এত খারাপ হয়ে গিয়েছিল। তুই বল, বাড়ি ফিরে যদি বাড়ি না পাই কেমন লাগে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললাম, আপনি বাড়িওয়ালাকে কিছু বললেন না? কি আর বলবো, ওর সঙ্গে আমি কি কথা বলতে পারি? ভাড়া দিতে পেরেছি, সেটুকুই আমার জবাব। আমি হলে অন্য জবাব দিতাম। আমার রাগী মুখের দিকে তাকিয়ে মালতীদি হাসলেন। আমি 2 পা এগিয়ে এসে মালতীদির হাত জড়িয়ে ধরলাম। চলুন, আপনার বাড়িওয়ালার সঙ্গে একবার দেখা করে আসি, জিজ্ঞেস করে আসি মালিকের অনুপস্থিতিতে তার জিনিস এসে হাত দিয়েছে কোন অধিকারে। গভীর স্নেহে কাছে টেনে নিয়ে আদর করলেন মালতীদি। ঠিক ছেলেবেলাকার মতো করে আমার গালে আস্তে একটি টোকা মেরে বললেন, পাগলি। তারপর তরতর করে নেমে গেলেন। আমি চেঁচিয়ে বললাম, শুনুন, কাল আসছেন তো? মালতীদিও তার পক্ষে যতটা সম্ভব গলা তুলে বললেন, নিশ্চয়। কাল থেকে কিন্তু এখানেই থাকতে হবে যতদিন বাড়ি না পান। খুব ভালো কথা। মালতীদির গলা মিলিয়ে গেল।
মালতীদের সঙ্গে তার সুস্থ অবস্থায় সেই আমার শেষ দেখা। কথা মতো পরের দিন মালতীদি আসেননি, তার পরের দিনও না, তার পরেও না। কত ভাবলাম, কত চিন্তা করলাম, কত মন খারাপ হলো, তবু মালতীদি এলেন না। ঠিকানাও জানি না যে খোঁজ নেব। একদিন ওর পুরনো বাড়িতেও গেলাম, যদি বা কোনো হদিশ মেলে। নতুন ভাড়াটে এসে জঙ্গল টঙ্গল সাফ করিয়ে বাড়ির চেহারাটা একটু ফিরিয়েছে দেখলাম। উঠোনের রোদ্দুরে অনেকগুলো ছেলে মেয়ে খেলা করছিল। আমার সব কথার জবাবেই তারা জিভ দেখালো, বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করল। বক দেখছো বলল, ভেংচি কাটল, হেসে ওর গায়ে ঢলে পড়ল। অন্য গলা সাড়া পেয়ে বোধহয় ভেতর থেকে তাদের ব্যতিব্যস্ত মা যখন রান্না করতে করতে ছুটে এলেন কন্তি হাতে, ছেলেরা অমনি এক মুহূর্তে হাওয়া হয়ে কোথায় পালিয়ে গেল। খাটো অসংবৃত আঁচল টানতে টানতে ভদ্রমহিলা বললেন, আসুন, বসুন। জঙ্গলের মধ্যে থেকে থেকে ছেলেগুলো জঙ্গলি হয়ে গেছে। স্বামী ফরেস্ট অফিসে চাকরি করেন কি না, লোকজনের মুখ তো ওরা দেখে না, সব একেবারে বেবুনের বংশধর। আর কলকাতায় এসব কী জায়গাতেই না ঠাঁই মিলেছে। দিনের মধ্যে কমসে কম গুটি 10 কিল পিঠে না পড়লে কি আর এরা শায়েস্তা থাকে? বাচ্চাগুলোর ব্যবহারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। তাদের মার কথায় কৌতুক বোধ করলাম। বললাম, সবকটি আপনার? আবার কার? শেষের দুবার তো আবার ডবল প্রমোশন। এই রেটে চললেই হয়েছে আর কি। দু একটি জমজ আছে বুঝি? একগাল হাসলেন ভদ্রলোক। নইলে বিয়ে হয়েছে 7 বছর, 8টা বাচ্চা হবে কেমন করে? মহিলার কথা শুনে না হেসে পারলাম না। আসুন না। উষ্ণ অভ্যর্থনায় আমাকে বারান্দায় মোড়া এনে পেতে দিলেন। জাকিয়ে বসে বললেন, লোকজন এত ভালোবাসি, অথচ কপাল দেখুন। এসেছি অবশ্য মাত্র এই কয়েক মাসের জন্য, আবার চলে যাব। বাড়িটা বিশ্রী। এখানে আমার এক বন্ধু থাকতেন। এতক্ষণে আমি আমার বক্তব্যে আসবার সুযোগ পেলাম। ভদ্রমহিলা লুফে নিলেন কথাটা। আপনার বন্ধু? কে বলুন তো? আমাদের আগে তো শুনেছি মস্ত এক জমিদারের স্ত্রী থাকতেন। তিনি নিজে আবার মস্ত লেখিকা। আমি তার বই পড়েছি, খুব ভালো লিখেছে। এখানে ওই বামুনপাড়ার ছোড়ারা মিলে একটা লাইব্রেরি করেছে না, সেখান থেকে এনেছিলাম। বন জঙ্গলে থাকি, রক্তমাংসের মানুষ তো আর দেখি না। আমার স্বামী বলেন, তার চেয়ে বইয়ের মানুষেরা নাকি ঢের ভালো, ঢের বেশি নিরীহ। উনি আমার এই বিশ্রী বই পড়া রোগ ঢুকিয়েছেন। তাই এখানে এসেও খুঁজে পেতে লাইব্রেরিটা বার করে চাঁদা দিয়ে তার মেম্বার হয়ে নিয়েছি। আমি আগ্রহান্বিত হয়ে বললাম, তাকে কি আপনি দেখেছেন? তার কোনো খবর কি আপনি? কপাল আমার, আজ তো একজন লেখক মানুষকে চোখে দেখব, আমার কি তেমন ভাগ্য? বাড়ি নেবার সময় বাড়িওয়ালাই ফলাও করে বলেছিলেন সে কথা। মালতী দেবী নাকি এ বাড়িতে বসে ওর সব লেখার খোরাক পেয়েছেন। 6টি মাস তিনি এখানে অজ্ঞাতবাস করে গেছেন শুধু প্রকৃতির শোভা থেকে লেখার কাজ সংগ্রহ করবার জন্য। হ্যাঁ ভাই, বলুন না, লেখকরা কি সবাই অমনি করে লেখেন? লেখক সম্পর্কে ভদ্রমহিলার কোনো কৌতূহল আমি নিবারণ করতে পারলুম না। বাড়িওয়ালার ধৃষ্টতায় অবাক হয়ে যাবার জন্য পা বাড়িয়ে বললুম, আমি আমার সেই বন্ধুর খোঁজে এসেছিলাম। কেন, এ বাড়ি ছেড়ে কোথায় গেছেন জানিয়ে যাননি আপনাদের? না। ওই দেখুন, আবার কোথায় গিয়ে ডুব মেরেছেন কে জানে। এরা হলেন সাধকের মতো মানুষ। যত লোকচক্ষুর আড়ালে থাকবেন ততই ওদের কাজ ভালো হবে বেশি। শুনেছি নিঃসন্তান। তা তো হবেনি, আমাদের মতো শুয়োরের পাল জন্ম দিতে তো আর আসেননি সংসারে। হয়তো তাই। কথাটা শুনলে মালতীদি সুখী হতেন। হাত জোর করে বললাম, এবার তবে আসি। এক্ষুনি? আপনার সঙ্গে যে এখনও আমার পরিচয় হলো না। আবার আসবো একদিন, দেখে গেলাম, বেশ লাগলো। সত্যি বেশ লাগছিল। 3 মাস পরে মালতীদির এক আত্মীয়ের মুখে শুনলাম মালতীদি হারিয়ে গেছেন। আমি অবাক হয়ে বললাম, হারিয়ে গেছেন মানে? আত্মীয়টি বললেন, তাছাড়া আর কি বলা যায়, সকালবেলা ভালো মানুষ বাড়ি থেকে বেরুলো, আর ফিরল না। সে কি? যথারীতি হাসপাতাল, পুলিশ ইত্যাদি সব রকমই করেছিলাম। স্তব্ধ থেকে বললাম, উনিও টালিগঞ্জের বাড়ি ছেড়ে যার বাড়ি গিয়ে উঠেছিলেন তাকে কি চেনেন আপনি? আমার বাড়িতে তো উঠেছিল।
আপনার বাড়িতে? হঠাৎ একদিন এসে হাজির, বলে বিপদে পড়েছি মামা, কয়েকদিনের জন্য একটা ঘর আমাকে ভাড়া দিন। আমি বললাম, ভাড়া কী রে, অসুবিধায় পড়েছিস, যে কদিন থাকবার থাক। ছোট একটা ঘরে ছেলেমেয়েরা পড়তো, তাড়াতাড়ি সেটা ঠিক করে দিলুম। সব মিলিয়ে 1:30 বেলা হয়তো ছিল। তারপরে যে বেরোলো, আমার মনে হয় কি জানো। ভদ্রলোক গলা খাটো করে বললেন, ওই নরনারায়ণী ওকে সরিয়েছে। নরনারায়ণী ওকে সরিয়েছে? আমার 2 চোখ বড় হয়ে উঠল। মানে কোথাও আটকে টাটকে রেখেছে আর কি। মামলা করবে করবে বলে তো একেবারে ক্ষেপে উঠেছিল। তা করবি কর, এত বলা কওয়া কিসের? হাজার হোক কত বড় একটা জমিদার, মানি লোক, এরকম একটা মামলা হলে দেশে তো একটু ঢিঢিক্কার উঠতই। তাছাড়া শুনেছি রাজা রাঘবেন্দ্র নারায়ণ নাকি এ বিয়ের খবর জানতেন না। জানলে ছেলেকে তৎক্ষণাৎ গদি থেকে সরাতেন। জানি সব। ওরা তো আমাদের অজানা ঘর নয়। রাঘবেন্দ্র হচ্ছে একটা বাঘ। এক বউ থাকতে বাপকে না জানিয়ে যেমন তেমন ঘরের যে কোনো একটা মেয়েকে বিয়ে করবে, আর জানবার পরেও তিনি চুপচাপ বসে থাকবেন, সে পাত্রই সে নয়। আমি চুপ হয়ে গেলাম। ভদ্রলোক এক টিপ নস্যি নিয়ে গলা চড়িয়ে ভুরু কুচকে আবার বললেন, তা যাই বলো বাপু, মালতীরও আমি দোষ দেব। সেই বা বলা নেই কয়া নেই, ধুম করে একটা বিয়ে করতে গেল কেন? আর আত্মসম্মান বলেও কি কোনো পদার্থ নেই তোর? বেশ তো, মামলা করবি তা কর না। সেসব আবার তাকে জানাতে যাওয়া কেন? তাকে জানাতে গিয়েছিলেন? আমার তো তাই মনে হয়। কথাটা অবশ্য আমার বড় মেয়েই প্রথম বলল। ওকে নাকি রাত্রিরে বলেছিল শেষবারের মতো একবার স্বামীর সঙ্গে দেখা করে আসবে, জেনে আসবে স্ত্রী হিসেবে তার ন্যায্য অধিকার নরনারায়ণ দেবে কি দেবে না, তারপর যা ব্যবস্থা করার করবে। তুমি বলো, ওরকম একটা শয়তানের সঙ্গে যেচে সেধে 50 বার এসব মিটমাটের কোনো মানে হয়? আমাদের চিদানন্দ বাবু, ওর পিস্তুত ভাই, তিনি তো এসব কারণে ভীষণ চটা ওর ওপর। বড়লোক স্বামী বলে কি এমন করে পায়ের তলার সুখতলা হয়ে থাকবি? তুই নিজেই বা এমন একটা। নির্দিষ্ট ট্রাম এসে গেল। অর্ধসমাপ্ত কথা সেখানেই শেষ করে উনি ট্রামে লাফিয়ে উঠলেন। 1 বছর পরে একটা চিঠি পেলাম। মণি, কাল সন্ধ্যায় কলকাতা যাচ্ছি, তোর বাড়িতে উঠব। শরীর ভালো নেই, কয়েকটা দিন থাকবো ভাবছি। সামান্য একটা পোস্ট কার্ডে মাত্র এই 2টি লাইন। মুছে মুছে যাওয়া ঝাপসা স্মৃতির পলিমাটি ভেদ করে আবার মালতীদি উঠে এলেন মনের উপর তলায়। আবার তিনি আমাকে ভাবালেন। ইতিমধ্যে এ বাড়িতে আরেকটি শিশু জন্মেছিল। নিজেদেরই জায়গার অকুলান হচ্ছিল যথেষ্ট। মালতীদিকে কোন ঘরে থাকতে দেব তা নিয়ে চিন্তা করতে হলো একটু। আমার স্বামী বললেন, জানি না উনি কোথা থেকে আসছেন বা কী অবস্থায় আসছেন, তবে যদি রাজি থাকেন আমি কিন্তু খুব ভালো একটা কাজ জোগাড় করে দিতে পারি, একেবারে আমার হাতেই আছে। আমি বললাম, হয়তো কাজই করছেন কোথাও, নইলে আছেন কি করে? চিঠিটা পড়ে তো বেশ শান্তিতে কাটাচ্ছেন বলে মনে হচ্ছে। 2 লাইনেরই চিঠি, তাহলেও বোঝা যায় তো। হবে। ছোকরা চাকরটাকে নিয়ে আমার নিজের বসবার ঘরটাকে ওলটপালট করে মালতীদির জন্য সাজাতে লেগে গেলাম। সোফা সেটি সব ঠেলে দিলাম দেয়ালে। ছোট খাট এনে পেতে দিলাম জানালার তলায়। ছোট লেখার টেবিল এনে দিলাম একটা র্যাকে বই সাজিয়ে দিলাম কিছু। মেঝেতে কার্পেট বিছিয়ে ঘরখানা সুন্দর দেখাতে লাগলো। মনে মনে ভাবলাম, থাকে যদি কটা দিন হয়তো ভালোই কাটাতে পারবেন, ভালোই লাগবে ওর ঘরটা। অপেক্ষা করছিলাম সন্ধ্যা 7টা থেকেই, কিন্তু মালতীদি এলেন রাত 9টায়। কি ব্যাপার? না, পথ ভুল করে কেবল ঘুরেছেন এদিক ওদিক। পথ ভুল করে? অবাক না হয়ে পারলাম না। অবিন্যস্ত ব্যসনে ভূষণে চলনে ভঙ্গিতে মানুষটা যেন সম্পূর্ণ অন্যরকম হয়ে এসেছেন। ঘরে ঢুকে ক্লান্ত ভঙ্গিতে ধপ করে বসে পড়লেন সোফার মধ্যে। একটু হেসে বললেন, শনির দশা চলেছে, পোড়া শোল মাছ পালিয়ে গেল নলের পাত থেকে, কলি প্রবেশ করল কানের মধ্য দিয়ে, আর বনের মধ্যে আধখানা আঁচলে শুয়ে দময়ন্তী তার 2 চোখের জলে আধার দেখলেন পৃথিবী। আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আয় বস, তোকে দেখলে আমার সব দুঃখ জুড়িয়ে যায়।
মনে হয় সংসারটা শুধু জ্বালা যন্ত্রণা দিয়েই তৈরি নয়, কারো কারো চোখে মুখে সুখ শান্তির কথাও লেখা আছে। কেমন আছিস? ভালো। অসিতবাবু ভালো আছেন? আমি ঘাড় নাড়লাম। মেয়ে ভালো আছে? ভালো। তার একটি ভাইও হয়েছে। হয়েছে? একটা ছেলে হয়েছে তোর? আহা, ঈশ্বর তাকে রক্ষা করুন। খবরটাতে মালতীদি কেমন অস্থির হয়ে পড়লেন। ছটফট করে নড়ে চড়ে বসে বললেন, হ্যাঁ, কোথায় কোথায় সে? নিয়ে আয়, আমি তাকে দেখি। কিন্তু কি দিয়ে দেখি বলতো? কি আছে আমার? সব তো গেছে। হ্যাঁ, এই আংটিটা এখন আছে। ওটা আমি প্রাণে ধরে বিক্রি করতে পারিনি। এটাই ওকে দেব। আমি বললাম, ব্যস্ত হবার কিছু নেই, সে এলে একদণ্ডে আপনাকে নাস্তানুবুদ করে দেবে। আর আমার সঙ্গে কি আপনার কুটুম্বিতা যে ভদ্রতা করে ছেলের মুখ দেখবার জন্য গিনি বার করতে হবে? একটা ছেলের মুখ দেখা কি তুই একটা সহজ ঘটনা বলে মনে করিস? যা মানুষের সারা জীবনের ইচ্ছে, যা ইচ্ছে করি তা নাকি আমরা কখনোই পাই? তবু ইচ্ছের দুরন্ত তৃষ্ণা, যত দুঃখ যত বেদনা সব তো ওই ইচ্ছে থেকে। এই ইচ্ছে থেকে তো যত যন্ত্রণার জন্ম। তবু তাকে মেরে ফেলতে পারি না, ভুলে যেতে পারি না, তার সঙ্গে কিছুই পারি না আমরা, শুধু অসহ্য কষ্টে ছটফট করি। এই ইচ্ছে কি? কে দেখেছে? কেউ ছুঁয়েছে? কেউ না। শুধু সে আছে, আত্মা হয়ে আছে, আছে বুকের মধ্যে যন্ত্রণা হয়ে, চেপে আছে শরীর মনের উপর ব্যর্থতার বোঝা হয়ে। তাই বিশ্বাস করতেই হয় কোনো এক অলৌকিক শক্তির উপর, যার নাম ঈশ্বর। যন্ত্রণায় কাঁদতেই হয় এই বলে, হে ঈশ্বর, দয়া করো, দয়া করো, আমাকে বাঁচাও এ দুর্বৃত্ত ইচ্ছের বন্ধন থেকে, ইচ্ছের এ অদম্য শক্তি থেকে, অদেখা আলোড়ন থেকে মুক্তি দাও আমাকে। কিন্তু মুক্তি কোথায়? মুক্তি শুধু মৃত্যুতে। চুপ করলেন মালতীদি, দুই চোখ বুজে যেন ধ্যানস্থ হলেন। আমি হতভম্ব হয়ে একটু দাঁড়িয়ে থেকে রান্নাঘরে চলে এলাম চায়ের কথা বলতে। যখন ফিরে এলাম দেখলাম আমার মেয়েকে আদর করে কোলের কাছে বসিয়ে তিনি মৃত্যু বিষয়ে বোঝাচ্ছেন তাকে। বলছেন, মৃত্যু হচ্ছে মা আর জীবন হচ্ছে বাবা, বুঝলে? মৃত্যু আমাদের বিশ্রাম, জীবন আমাদের কর্ম। কর্ম করে করে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন মা আমাদের ডাকেন, ওরে আয় রে, একটু ঘুমোবি আয়, আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম করবি আয়। আমাকে দেখে খুকু সকাতরে তাকালো। আমি বললাম, ওকে ছেড়ে দিন মালতীদি, চা খেয়ে নিন একটু। চা দে। মেয়েকে ছেড়ে সাগ্রহে চায়ের দিকে ঝুঁকে পড়লেন মালতীদি। চায়ের সঙ্গে অন্যান্য খাবারও আমি সাজিয়ে দিলাম প্লেট ভরে। মালতীদি গভীর মনোনিবেশে খেতে আরম্ভ করলেন। দুই চুমুকে এক কাপ চা শেষ করে আরেক কাপ নিজেই ঢেলে নিলেন পট থেকে। বললেন, খুব ভালো চা, চমৎকার চা, আর খাবারও খুব ভালো। গিরিডিতে ওরা আমাকে যা চা দিত, আর খাবার। চোখে যেন জল এলো মালতীদির। আমি চমকে উঠে বললাম, গিরিডিতে? গিরিডিতে ছিলেন নাকি? তবে এলুম কোথার থেকে? নরনারায়ণটা এত দুষ্টু, কেমন ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল জানিস? আমাকেও চাবি বন্ধ করে রাখতো সারাদিন। আমি তো পালিয়ে এসেছি। তবে আপনি নরনারায়ণ চৌধুরীর পাল্লাতে পড়েছিলেন? আর বুঝলি? এক প্লেট খাবারের শেষ সিঙ্গারাটি শেষ করলেন মালতীদি। এবার একটা ছেলে আমার হতোই, একেবারে সব ঠিকঠাক, কেবল একটুর জন্য আটকে গেল। তখন যে আমার কি মন খারাপ হয়ে গেল। মালতীদির কথা শুনে আমি থ হয়ে তাকিয়েছিলাম। তিনি খুব গম্ভীর হয়ে বললেন, তাই ভাবছি কিছু গয়না গড়াবো। হাত কান গলা সব আমার খালি, মেয়েদের কি গয়না না হলে মানায় তুই বল? আমার আর বলবার কি ছিল? দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলাম। আর সুন্দর না হলে পুরুষ ভুলবে কি সে? সবাই বলে আমার নাকি ছেলের মা হবার বয়স নেই। বললেই হলো, আসলে যেমন তেমন করে থাকি বলেই তো বুড়োটে দেখায়, আর লোকে ভাবে বয়স হয়ে গেছে।
সেজন্যই ভাবছি খান কয়েক রঙিন শাড়ি কিনব। বয়স টয়স তো আসলে সবই ফাঁকি, সব ছুকরি সেজে থাকে তাই, নইলে অন্দ্রিলারই যেন কত বয়স কম। আহা। রাত্রির আপনি কি খান? আমি প্রসঙ্গটা বদলাবার চেষ্টা করলাম। তোরা কি খাস? পাল্টা প্রশ্ন করলেন মালতীদি। ভাত। ভাতের সঙ্গে কি খাস? আজ কি মাছ রেঁধেছিস? আজ মাংস। মাংস? মালতীদির চোখ দুটো একেবারে চকচক করে উঠল। আজ মাংস? সে তো খুব ভালো কথা। মাংস আমি ভয়ানক ভালোবাসি। আর যদি গ্রাম ফেড মটন হয় তাহলে তো কথাই নেই। দই আর আস্ত আস্ত মশলা দিয়ে তার যা রান্না, আহ! যদি খাসি হয় সেও মন্দ নয়। মশলা মাখিয়ে দিয়ে বিনা জলে কেবল কষে কষে যদি রাঁধিস, চমৎকার। তাই বলে মাছেরাও কিছু কম যায় না। ধর গিয়ে বড় পোনার পেটি, চেতল মাছের পেটি আর মাছের লেজা, সে কি সোজা নাকি? আর তেল কই, চাটালো চাটালো কাজলের মতো কই এনে তুই যদি মটরশুঁটি আর পেঁয়াজ বাটা দিয়ে রাঁধিস তাহলে আর দেখতে হবে না। শোন, এক কাজ কর, আমাকে রাত্রির খাবারটা এক্ষুনি দিয়ে দে, বুঝলি না? শরীর তো ভালো না, দেরি করলে হজম হবে না শেষে। স্তিমিত গলায় বললাম, হাত মুখ ধোবেন না? ট্রেন থেকে এলেন। হাত মুখ ধোবক্ষণ, একেবারে খেয়ে উঠেই ধোবো। কি আর বলবো, উঠে গিয়ে খাবার সাজিয়ে দিলাম টেবিলে। চায়ের সঙ্গে যা দিয়েছিলাম স্বাভাবিক অবস্থায় মালতীদি তা দেখলেও মূর্ছা যেতেন, আর তারপরে ভাত খেতে বসা। কিন্তু মালতীদি খেলেন, খুব পরিপাটি করে খেলেন। খেতে খেতে যে কি বললেন আর না বললেন কোনো কথাই কানে গেল না আমার। আমার মন কোথায় কত দূরে ঢাকা শহরের রমনাপাড়ার একটি ছোট্ট বাড়িতে ঘুরে ফিরে বেড়াতে লাগলো। খাওয়া বিষয়ে উদাসীনতা আর তার চেয়েও বেশি অহেতুক লজ্জা মালতীদির চরিত্রের একটা বিশেষ লক্ষণ ছিল। এ নিয়ে আমরা তাকে কত ঠাট্টা করেছি। মাসিমা, মানে মঞ্জুশ্রীর মা, বলেছেন, জানিস না বুঝি, ও যে 8 জন্মে গন্ধর্বদের মেয়ে ছিল, সেখানে নীল সরোবরে লাল পদ্মের নৌকোয় বসে হালকা শরীরে চাঁদের মতো হালকা রঙের শাড়ি পরে ফুরফুরে বাতাসে বীণা বাজিয়ে বেড়াতো। সেখানে তো কেউ খায় না, কেবল দিবস অন্তে সোনার গাছে হীরের ফলের দিকে মুহূর্তের জন্য চোখ তুলে তাকায়। আমরা হাসতাম। পাশাপাশি খেতে বসে নরম হাতে কাটা চামচটি দিয়ে এইটুকু আতপ চালের 1 চামচে ভাতের সঙ্গে একটু মাখন, একটু আলু সেদ্ধ, সামান্য একটু তরকারি দিয়ে খাওয়া সাঙ্গ করে লাজুক মুখে মালতীদিও হাসতেন। মাছ মাংসের গন্ধ পেতেন তিনি, খেতে পারতেন না। তাই নিয়ে তার কুণ্ঠার অন্ত ছিল না। মালতীদির চোখে মুখে চেহারায়, গায়ের অসাধারণ পাতলা চামড়ায়, সরলতায়, কোমলতায়, চোখের দৃষ্টির সুদরতায় সত্যি যেন এই ধুলোমাটির পৃথিবীর ছাপ ছিল না কোনো। সেই মালতীদিকেই আমার মনে পড়তে লাগলো বারে বারে। বারে বারে এই মালতীদি ঝাপসা হয়ে যেতে লাগলো আমার চোখে। সেই রাতটা ছিলেন মালতীদি, কিন্তু পরের দিন সকালে উঠে আর তাকে দেখতে পেলুম না। কখন যে গেলেন বলতেও পারল না কেউ। আর তারপর কাল কাল আবার দেখলুম মালতীদিকে। ভাগ্য, সবই ভাগ্য। এতদিনে মনে হলো ভাগ্যের বিরুদ্ধে কিছুই করবার নেই মানুষের। ধর্ম মিথ্যা, সত্য মিথ্যা, বিবেক মিথ্যা, সব মিথ্যা। ভাগ্যই একমাত্র পরম সত্য। এতকাল ধরে গল্পে উপন্যাসে ভাগ্য বিড়ম্বিত মানুষের যত কাহিনী শুনেছি, কোনোটাই আর অসত্য নয়। ভাগ্য যাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, কেউ তাকে রক্ষা করতে পারে না। আমার এই স্তম্ভিত মুখের দিকে তাকিয়ে সুবীর বলল, মামি কি ভাবছ? রুমালে চোখটা ঘষে নিয়ে বললাম, জানি না। চুপ করে থেকে সুবীর বলল, মন খারাপ করছে? এ কথা শুনে কলকাতা শহরটা যেন বৃষ্টি ভেজা মেঘে মোছা একটা বোবা রাত্রির মতো আবছা হয়ে গেল আমার চোখে। টের পাইনি কখন দপ করে আলো জ্বলে উঠেছে, উল্লাসে নেচে উঠেছে চৌরঙ্গিপাড়ার রাস্তা, দোকান, অলিগলি সব। অনেকক্ষণ পরে হীরার দুতির মতো সেই উজ্জ্বল আলোয় দূরে তাকিয়ে দেখলাম
মালতীদির কম্বল মোড়া ছায়ামূর্তিটাকে কে যেন ফেরাজিনির দরজা ঠেলে জোরে ঠেলে দিল। কুনুইয়ে ভর করে মুখ থুবড়ে মালতীদি ছপ করে একটা বস্তার মতো পড়ে গেলেন ওদের টপ সাজানো আধখানা সিঁড়িতে। পোশাকাটা দারোয়ান পায়ের ঠোক করে সেই আধখানা দেহকে সম্পূর্ণভাবে ফুটপাতে ঠেলে দিয়ে সেলুট করে স্প্রিং আটা হাফ ডোর মেলে ধরে সরে দাঁড়ালো। একজোড়া সাদা পায়রার মতো আলিঙ্গনাবদ্ধ একজোড়া সাহেব মেম কলহাস্যে ঢুকে গেল ভেতরে। গল্পের বাগ সবাই রোমানা নুপুর চ্যানেলে। আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম প্রতিভা বসুর লেখে একটি উপন্যাস মালতীদির গল্প এর পঞ্চম অর্থাৎ শেষ পর্ব।